রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজ্ঞা স্কুল কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি আছি আপনাদের সাথে সাদিয়া আহমেদ। আমাদের রুটিন অনুযায়ী আমাদের আজকে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সবাই আশা করি ভালো আছেন। যারা প্রজ্ঞা স্কুল কলেজে ভর্তি হতে চান তারা অবশ্যই ভর্তির যোগাযোগ হতে কী কী প্রয়োজন সবাই ফেসবুক পেজ প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজ এবং ইউটিউবে যারা দেখছেন তারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজ পেজে ইনবক্সে নক দিতে পারেন। আমাদের এখানে ষষ্ঠ শিশু কেজি থেকে বা প্লে নার্সারি থেকে আমাদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা সব আপলোড করা হবে। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই ভর্তি হতে ফেসবুক পেজ ইনবক্সে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়াই শুরু করতে যাচ্ছি। সবাই মনোযোগ করে পড়াশোনায় মন দিবেন। তাহলে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছে, জলজ উদ্ভিদের অন্যান্য বৈশিষ্ট্য কোনটি? পাতাপুরু, বায়োকঠুরি, ফুল, কাঁটাযুক্ত। তাহলে আমরা পেসেস বইয়ের রিডিংটা পড়লে জানতে পারবো এখানে। তাহলে আমরা জলজ পরিবেশ এখানে পেয়ে গেছি বায়োকঠুরি। তাহলে বায়োকঠুরিটা কি সেটা দেখে আগে। জলজ পরিবেশের পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য উদ্ভিদের দেহ নরম হয় এবং মূল সংক্ষিপ্ত হয়। ভেসে থাকার জন্য প্রচুর বায়োকঠুরি থাকে। অধিকাংশ ক্ষেত্রে অঙ্গজ বংশবৃদ্ধি করে। যেহেতু এখানে অঙ্গজ দেওয়া নেই, এখানে দেওয়া আছে কি পাতাপুরু, বায়োকঠুরি, ফুল, কাঁটাযুক্ত। তাহলে কি হবে? বায়োকঠুরি। হ্যাঁ, তারপর আছে আমাদের প্রশ্ন, মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? দ্রুতগতি, বড় আকৃতি, তীক্ষ্ণ দাঁত, চর্বির স্তর। তাহলে আমরা দেখব এখন মাংসাশী প্রাণী এখানে কোনটি। এখানে পড়ে দেখি। আসসালামু আলাইকুম। মরুজ পরিবেশের কম বৃষ্টিপাত এবং উষ্ণ শুষ্ক আবহাওয়ার কারণে উদ্ভিদগুলো ছোট ছোট জাটের মতো হয়। পানি জমা করে রাখার জন্য এইসব গাছের পাতা এবং কাণ্ড মোটা, চ্যাপ্টা এবং রসালো হয়। আত্মরক্ষার জন্য কোনো কোনো গাছের পাতা কাঠে রূপান্তরিত হয়। এটা হচ্ছে এটা করে স্থলজ পরিবেশ থেকে। জলজ আবাসস্থলের মধ্যে প্রধান হচ্ছে কি বনজ পরিবেশ। তাহলে বনের মধ্যে আমরা জানি একটা হিংস্র প্রাণী থাকতে পারে। হিংস্র প্রাণী মানে কি বলো তো? কয়েকটা হিংস্র প্রাণীর নাম বলো। কুকুর, বিড়াল তো তেমন হিংস্র প্রাণী না। কুকুর আছে, ঠিক আছে। কুকুরকে তুমি যদি ঝুলাও, কুকুর কিন্তু লাস্টে তোমাকে দৌড়ানি দিবে, নাহলে কামড় দিতে চাইবে। তারপর আছে বাঘ, বনজ সম্পদ বনে। বাঘ, সিংহ, হাতি, হস্তি এগুলা। হাতি কামড় দেয় না, কিন্তু হাতির সুর যেটা সেটা দিয়ে তোমাকে পেঁচিয়ে ধাম করে ফেলে দিতে পারে। তাহলে এখানে প্রচুর পরিমাণে বৃক্ষ জাতীয় উদ্ভিদ জন্মে। এদের কাণ্ড কিন্তু শক্ত, মোটা এবং শাখা প্রশাখাযুক্ত। এদের মূলও মোটা, শক্ত ও বিস্তৃত শাখা প্রশাখাযুক্ত। ফলে এরা কাণ্ডকে দৃঢ়ভাবে মাটির সাথে আটকে রাখতে পারে। শীতকালে বায়ু শুষ্ক থাকায় উদ্ভিদের পাতার মাধ্যমে পানি বের হয়ে যাওয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। এতে পানি শূন্য হয়ে উদ্ভিদের মৃত্যু হতে পারে। এরকম বিপদ হতে রক্ষা পেতে কোনো কোনো উদ্ভিদ শীতকালে পাতা ঝরিয়ে ফেলে। তাহলে এখানে কি বলতেছে? শীতকালে বায়ু শুষ্ক, এখন যেমন শীতকাল আসছে তাই পাতাগুলোকে শুকিয়ে পড়ে যাবে একদম। যেমন মনে করো আমাদের একটা কবিতা আছে, সুফিয়া কামাল লিখছে, তাহারে পড়ে মনে। এটা ইন্টারমিডিয়েটে থাকে, তো এখন ইন্টারমিডিয়েট পড়া। তো এখন তাহারে পড়ে মনে সুফিয়া কামালের হাজব্যান্ড মারা গেছে, তাই এখন বসন্তকাল চলে আসছে, শীতকাল গিয়ে, কিন্তু ওনার সেই স্বামীর সুখটা এখনও কেটে উঠতে পারেনি। উনি এখনও স্বামীকে মিস করতেছে। তাহলে একটা মানুষ মারা গেলে আমাদের যেমন কোনো মানুষকে কারোর সাথে কোনো বেমানিতা করছে বা তাকে কোনো রকমের ঠকাইছে বা তার হাজব্যান্ড মারা গেছে, তাহলে তার মনের মধ্যে কীরকমভাবে একটা অনেক সুখ প্রকাশ হবে। সে অনেক সে দুনিয়া পৃথিবীতে থাকলেও সে অন্যরকম টাইপের। সে খাচ্ছে কি ঘুমাচ্ছে, তাকে কে ডাকতেছে, কি হচ্ছে, বাইরে কোনো খেলাধুলা হচ্ছে কিনা। সে যদি একটা স্টুডেন্ট হয়ে থাকে তাহলে বাইরে কোনো তার প্রতিষ্ঠানে খেলাধুলা হচ্ছে কিনা বা
তারপরে যদি ওয়াইফ মানে যেমন সুফিয়া কামালের হাজব্যান্ড মানে, তাহলে সুফিয়া কামাল কীরকম একটা অনেক দুঃখের মধ্যে আছে। হেমন্ত গিয়ে এখন শীতকাল গিয়ে বসন্ত আসছে, সবাই মজা করতেছে, ফুরফুরে বাতাস খাচ্ছে, কবিতা লিখছে। উনি যেহেতু একজন কবি, উনি কবিতা লিখতেছে না, তাহলে এখন উনি কি হাজব্যান্ডেরকে মনে পড়তেছে। এখন হাজব্যান্ড কেমন, উনি যেমন শুকিয়ে গেছে একেবারে, ওনার কোনো পৃথিবীতে থেকে উনি নেই, উনি কোনো কিছুর খবর নেই। এখন উনি কবিতাটা উনি লিখছেন হাজব্যান্ডকে মনে করে, তাই উনি কী করতেছেন, ওনার মন মারা কেন বলতেছে ফাগুন তো এসেছে ধরাই, তুমি মানে আপনি এখনও কবিতা লিখতেছেন না কেন, বসন্ত তো চলে আসছে, ফাল্গুন আর চৈত্র মিলে বসন্তকাল, তাহলে এখন ওই আসতেছে না ওটা, উনি কবিতা লিখতেছেন না। তাই পশু পাখি কবিতারা সবাই জিজ্ঞেস করতেছে কী ব্যাপার, আপনি উন্মনা কেন। তাহলে এখন উনি এই যে শুকিয়ে গেছে, তাহলে শীতকাল আসলো কি পাতা টাতা সব ঝরে পড়ে যায়, কিন্তু বসন্তকাল আসলে আবার পাতা উঠে যায়, নতুন ফুল গজায়, জবা ফুল ফুটে, পাখিরা গান গায়, কত মজা, কত বাতাস, কত সুন্দর। ঠিক তেমনি শীতকালে কি পাতা ঝরে বলতেছে, এটা বলতেছে পাতা ঝরে যায়। তারপরে ফলে এরা কাণ্ডকে দ্বিতীয় মাটির সাথে এখানে পানি বের হয়ে যাওয়ার পরিমাণে স্বাভাবিকের চেয়ে বেশি। শীতকালে বায়ু শুষ্ক থাকায় উদ্ভিদের পাতার মাধ্যমে পানি বের হয়ে যাওয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি, অর্থাৎ পানিটা বের হয়ে যায়। এতে পানি শূন্য হয়ে উদ্ভিদের মৃত্যু হতে পারে। এতে কি হয়, উদ্ভিদের কিন্তু মৃত্যু হয়। এরকম বিপদ হতে রক্ষা পেতে কোনো কোনো উদ্ভিদ শীতকালে পাতা ঝরিয়ে ফেলে, তাই কী করে পাতাটা ঝরিয়ে ফেলে। তারপর শিকারী প্রাণীর অভিযোজন, তীক্ষ্ণ ঠোঁট, ধারালো নখর ও দাঁত। তাহলে আমাদের প্রশ্ন এখানে আছে মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? দ্রুত গতি, বড় আকৃতি, তীক্ষ্ণ দাঁত, চর্বির স্তর। তাহলে এই ছবিগুলো দেখে আমরা বুঝতেছি এটা নিশ্চয় কোনো হিংস্র প্রাণী। বনজ পরিবেশের প্রাণীদের শ্বাসকার্য চালানোর জন্য শক্তিশালী ফুসফুস থাকে। দ্রুত দীর্ঘ পথ চলাচলের জন্য এদের পা অনেক শক্তিশালী হয়। শিকার ধরা মাংস ছিঁড়ে খাওয়ার জন্য এদের তীক্ষ্ণ ধারালো নখ ও দাঁত থাকে। যেমন নখটা ধারালো তেমনি দাঁতটাও ধারালো। বনজ পরিবেশের অন্যতম প্রাণী হচ্ছে পাখি। পাখিরা মূলত আকাশচারী। এদের ডানা আছে, হাতে মজ্জা কোপ কম থাকায় দেহ হালকা হয়, মানে হাতে একটু কোপ কম শক্তি থাকে, কিন্তু ওদের শক্তি থাকে কোথায়? দাঁতে আর পায়ের নখে। আবার দেহে বায়ুভর্তি থলি থাকে যা উড়তে সহায়তা করে। শিকারী পাখি যেমন ঈগলের শিকার ধরার জন্য তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, ধারালো বড়শির মতো বাঁকানো ঠোঁট, নখরযুক্ত পা এবং শক্তিশালী ডানা রয়েছে। হ্যাঁ, না এটা দাঁত না, এটা হচ্ছে ঠোঁট, দাঁত ভেতরে। এই যে বাঘের এগুলো দাঁত। তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, ধারালো বড়শির মতো বাঁকানো পরিবেশে বাস করে, উঠতে সহায়তা করে। শিকারী পাখি যেমন ঈগলের শিকল ধরার জন্য তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, ধারালো বড়শির মতো বাঁকানো ঠোঁট, নখরযুক্ত পা এবং শক্তিশালী ডানা রয়েছে। বনের কিছু প্রাণী যেমন গিরগিটি প্রজাপতি যে পরিবেশে বাস করে আত্মরক্ষার জন্য সেই পরিবেশের বর্ণ ধারণ করতে পারে। তাহলে আমরা এখানে পাচ্ছি মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তীক্ষ্ণ দাঁত। যদি এখানে তীক্ষ্ণ নখ থাকতো তাহলে আমরা নখটা দিতাম। তারপরে যদি আমাদের ওই শিকারের ঠোঁট থাকতো, ঠোঁট বলতাম, ঠোঁট মানে ঠোঁট দিতাম। তাহলে যেটা এখানে দ্রুতগতি লেখা আছে, বড় আকৃতি, তীক্ষ্ণ দাঁত, চর্বির আছে, এখানে বড় আকৃতি প্রাণীরা যেমন হচ্ছে বাঘ, সিংহ, তেমনি ছোট আকৃতি প্রাণী কারা? ঈগল। ওরাও কিন্তু হিংস্র প্রাণী। তাহলে বোঝা যাচ্ছে কি এখানে তীক্ষ্ণ দাঁতটা হবে। শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? হিজল, সুন্দরী, পাকুট, কচুরিপানা। তাহলে আমরা দেখি কোথায় পাওয়া যায়। মরুজ পরিবেশে কম বৃষ্টিপাত এবং উষ্ণ শুষ্ক আবহাওয়ার কারণে উদ্ভিদগুলো ছোট ছোট ঝোপঝাটের মতো হয়। পানি জমে রাখার জন্য এসব গাছের পাতা কাণ্ড মোটা, চ্যাপ্টা এবং রসালো হয়। আত্মরক্ষার জন্য কোনো কোনো গাছের পাতা কাঠায় রূপান্তরিত হয়, যেমন বিভিন্ন ধরনের ক্যাকটাস, খেজুর ইত্যাদি। মরুজ পরিবেশের প্রাণীরা শরীরের পানি, খাদ্য সঞ্চয় করে রাখতে পারে, যেমন ওট। সূর্যতাপ থেকে বাঁচার জন্য ছোট ছোট প্রাণীরা মাটির নিচে গর্ত করে বসবাস করে। স্থলজ পরিবেশে মেরু অঞ্চলে বরফে ঢাকা থাকে। এরূপ পরিবেশে খুবই কম উদ্ভিদ জন্মায়। এরা তীব্র ঠান্ডা সহ্য করতে পারে। এখানে কিছু অনন্য বৈশিষ্ট্যের প্রাণী বাস করে। তীব্র ঠান্ডায় উষ্ণ থাকার জন্য এসব প্রাণীদের শরীরের চামড়ার নিচে পুরো চর্বির স্তর থাকে। এদের অধিকাংশ বরফের মতো সাদা লোমযুক্ত হওয়ায় সহজে লুকিয়ে থেকে আত্মরক্ষা ও শিকার করতে পারে। এদের লম্বা বাঁকানো শক্তিশালী পা বরফে চলার জন্য অভিযোজিত হয়।
তাহলে এখানে বলা নেই। আমাদের অপশন আছে কি কি? হিজল, সুন্দরী, পাকট, কচুরিপানা, শ্বাসমূল উদ্ভিদ। তাহলে আমরা এখানে দেখি, স্থলজ আবাসস্থলের মধ্যে প্রধান হচ্ছে বনজ সম্পদ। এখানে প্রচুর পরিমাণে বৃক্ষ জাতীয় উদ্ভিদ জন্মে। এদের কাণ্ড শক্ত, মোটা, শাখা প্রশাখাযুক্ত। এদের মূলও মোটা, শক্ত, বিস্তৃত শাখা প্রশাখাযুক্ত। ফলে এরা কাণ্ডকে দৃঢ়ভাবে মাটির সাথে আটকে রাখতে পারে। শীতকালে বায়ু শুষ্ক থাকে, উদ্ভিদের পাতার মধ্যে পানি বের হয়ে যাওয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। এতে পানি শূন্য হয়ে উদ্ভিদের মৃত্যু হতে পারে। এরকম বিপদ হতে রক্ষা পেতে কোনো উদ্ভিদ শীতকালে পাতা ঝরিয়ে ফেলে। এই জায়গাতে নেই। তাহলে আমরা এখানে দেখি স্থলজ এখানে থাকতে পারে। মাটি বা ভূমির পরিবেশ হচ্ছে স্থলজ আবাসস্থল। উদ্ভিদ ও প্রাণীর একটি বড় অংশ স্থলজ পরিবেশে বসবাস করে। স্থলভাগের উদ্ভিদ হচ্ছে আম, জাম, কাঁঠাল, নারিকেল, কলা, ডিম এগুলা। এইসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থান হচ্ছে ছোট ছোট উদ্ভিদের আবাস, যেমন বিভিন্ন ধরনের ঘাস, তৃণজাতীয় উদ্ভিদ। তৃণজাতীয় স্যাঁতস্যাঁতে ভেজা ঠান্ডা স্থানে জন্মে মস, ফার্ন জাতীয় উদ্ভিদ। এখানে কোনো কোনো উদ্ভিদ আবার বড় উদ্ভিদের চেয়ে গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে, যেমন অর্কিড, বিভিন্ন ধরনের ফার্ন। আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ, গরু, ছাগল এগুলা ইত্যাদি বিভিন্ন প্রাণী। স্থলজ আবাসস্থলের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে, যেমন বনজ, মরুজ, তৃণভূমি ইত্যাদি। আমরা এখন এই পেজ পড়ে দেখি। জলজ পরিবেশে এখানে এতটুকু পড়ছে, আমরা এখান থেকে পড়ে দেখি। জলজ পরিবেশের সবচেয়ে বিস্তীর্ণ অঞ্চল হচ্ছে সামুদ্রিক পরিবেশ, মানে সমুদ্রের কথা বলা হচ্ছে। এই পরিবেশের পানির লবণাক্ততা ও প্রাণীর প্রবল চাপ মোকাবেলার জন্য জীবের অভিযোজন ঘটে। বিভিন্ন ধরনের ভাসমান শৈবালী এই পরিবেশের প্রধান উদ্ভিদ। সামুদ্রিক মাছের মাথা ও লেজের দিকে সরু এবং মধ্যভাগ চওড়া হয়। পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে। সামুদ্রিক মেরুদণ্ডী প্রাণীদের ফুসফুস দীর্ঘ সময় ধরে বাতাস জমে রাখে। শিকার ও আত্মরক্ষার জন্য এরা আলো, রং, বিষাক্ত তরল ব্যবহার করতে পারে। জলাভূমি পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর মধ্যে স্থলজ উভয় ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। উদ্ভিদের পাতা পাতলা ও প্রশস্ত এবং মূল জলজ উদ্ভিদের চেয়ে শক্তিশালী। জলমগ্ন অবস্থায় শ্বাসকার্য চালানোর জন্য শ্বাসমূল বের হয়। তাহলে আমরা পেয়ে গেছি শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়। তাহলে শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? জলমগ্ন অবস্থায় শ্বাসকার্য চালানোর জন্য শ্বাসমূল বের হয়। তাহলে এরা হচ্ছে প্রাণী, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে। তাহলে জলাভূমি যখন পানিতে পূর্ণ থাকে তখন সেখানে জলাবদ্ধ জলজ উদ্ভিদ ও প্রাণীর আধিক্য দেখা যায়। পানি কমে গেলে কিছু কিছু প্রাণী অল্প পানিতে বা কাদার মধ্যে লুকিয়ে থেকে আত্মরক্ষা করে। সুন্দরী গাছের মূলগুলো মাটির উপরে উঠে আসে কেন? সুন্দরবনে মাটি লবণাক্ত ভেজা, এর ফলে এই বনের সুন্দরী গাছের মূলগুলো শ্বাসকার্য চালাতে অপ্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারে না। এই জন্য কিছু শাখামূল মাটির উপরে উঠে আসে, এদেরকে বলা হয় শ্বাসমূল। শ্বাসমূলে অনেক ছিদ্র থাকে, যার মাধ্যমে সুন্দরী গাছ বায়ু থেকে শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন শোষণ করতে পারে। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? সুন্দরী। এই যে আমরা এখন পড়লাম সুন্দরী গাছের মূলগুলো মাটির উপরে উঠে আসে কেন? এই এখানে বলো সুন্দরবনে মাটি লবণাক্ত এবং ভেজা, এর ফলে এই বনের সুন্দরী গাছের মূলগুলো শ্বাসকার্য চালাতে প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারে না। তাই কি করে ওরা? শীতকাল আসলে ওদের শ্বাসকার্যটা মানে নিঃশ্বাসটা উপরে নিয়ে আসে, ওরা মাটির উপরে উঠে আসে এবং শ্বাসমূল বলে এদেরকে। এই শ্বাসমূলের সাহায্যে অনেক ছিদ্র থাকে, যার মাধ্যমে সুন্দরী গাছ বায়ু থেকে শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন শোষণ করতে পারে। এখানে উত্তর হচ্ছে সুন্দরী। শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? সুন্দরী। মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? তীক্ষ্ণ দাঁত। জলজ উদ্ভিদের অন্যান্য বৈশিষ্ট্য কোনটি? বায়ুকোঠরি। আশা করি উত্তর পেয়ে গেছি আমরা। তাহলে এটার উত্তর কোথায়? জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? এই যে আমাদের প্রথম পার্টের নামে হচ্ছে জীবের আবাসস্থল। তাহলে জীবের আবাসস্থল বলতে আমাদেরকে এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে বলতে পারি জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন স্থলজ, জলজ, মেরু অঞ্চলের পরিবেশ। এইসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যেও ভিন্নতা রয়েছে। পরিবেশের বিভিন্ন আবাসস্থলের যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তারপর এখানে বলা হয়েছে বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মেও বসবাস করে। জল বা স্থলভেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। অর্থাৎ একটা জীব যেখানে বসবাস করে সেটাকে বলা হয় তার বাসস্থান, আর ওটাকে বলা হয় জীবের
আবাসস্থল। যেমন তোমাকে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে তুমি এখানে বসবাস করতেছো, তোমার এই বাসাতে, ওইটাই তোমার আবাসস্থল। একটা পাখি তার গাছের উপর বাসা বাঁধে, ওইটাই তার আবাসস্থল। একটি বাবুই পাখি নারকেল গাছে বা তাল গাছে বাসা বাঁধে সুন্দর করে একটা, ওইটাই তার আবাসস্থল। তারপর আছে একটা সাপ মাটির গর্তে বসবাস করে, ওইটাই তার আবাসস্থল। তাহলে আবাসস্থল মানে কি? একটা পশু বা পাখি বা মানুষ যে হোক না কেন, যেখানে বসবাস করবে, যেখানে তার সব মানে যেখানে তার কী হবে, মানে সে বসবাস করে, যেখানে তার সব কিছু থাকবে, সে সেখানে থাকবে, তার একটা আবাসস্থল, তার উপর ছাদ আছে, তাকে কোনো বৃষ্টি বাইরের আবহাওয়া ছুঁতে পারবে না, ওইটাই হচ্ছে তার আবাসস্থল। আশা করি বুঝাতে পারছি। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাদু পানির পরিবেশে কী ধরনের প্রাণী উদ্ভিদ থাকে? স্বাদু পানি মানে কি সেটা আমাদেরকে জানতে হবে। আমাদেরকে প্রশ্ন আগে বলতে হবে আমাদের স্বাদু পানি কি। তাহলে বলো স্বাদু পানি কি আগে? লবণাক্ত স্বাদু তো পানিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বাদু পানি, একটা হচ্ছে লবণাক্ত পানি। এখন স্বাদু পানি কি, লবণাক্ত পানি কি বলো? চেষ্টা করে বলতে হবে, আমি প্রশ্ন করি এরকম। রেডিং পড়লে অবশ্যই বলতে পারবে। এখন যদি রেডিং না পড়ে থাকো তুমি আমাকে কোনো আনসার দিতে পারবে না। হ্যাঁ, তাহলে মিষ্টি পানি। তাহলে মিষ্টি পানিগুলো কি কি? ভেরি গুড। সমুদ্রের পানি হচ্ছে একমাত্র লবণাক্ত পানি, যেটা কেউ পান করতে পারবে না। এটা দিয়ে গোসল করলেও কি চুল সব শেষ, হয় সাদা হয়ে যাবে, পাকি যাবে চুল, আমার চুল সব ঝরে পড়ে যাবে। তাহলে আমরা এই সমুদ্রের পানি বাদ দিয়ে বাকি যেসব পানি আছে সবগুলাই কিন্তু মিষ্টি পানি। যেমন পুকুর, নদী, খাল, বিল, এগুলাই হচ্ছে মিষ্টি পানি। আমাদের প্রশ্নতে বলা হয়েছে স্বাদু পানির পরিবেশে কী ধরনের প্রাণী এবং উদ্ভিদ থাকে। প্রাণী কী থাকে, উদ্ভিদ কী থাকে? এই যে জলজ আবাসস্থল, সারা বছর পানি থাকে এমন আবাসস্থলকে জলজ আবাসস্থল বলা হয়। আমরা এটা লিখবো প্রথমে। সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল এগুলো হচ্ছে জলজ আবাসস্থল। এদের আবাসস্থলের পরিবেশে ভিন্নতা রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে স্বাদু পানি জলজ পরিবেশ, যেমন নদী, পুকুর, খাল, বিল এগুলো হচ্ছে স্বাদু পানি। এই পরিবেশে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, পদ্ম, কচুরিপানা, খুদিপানা, টুপাপানা ও বিভিন্ন ধরনের শৈবাল। প্রাণীদের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ অনেক ধরনের মাছ, কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। তাহলে আমরা প্রথমে প্রশ্নে লিখবো আমাদের প্রশ্ন অনুযায়ী। স্বাদু পানি পরিবেশে কী ধরনের প্রাণী উদ্ভিদ থাকে? আমরা জানি পানি অনেক রকমের পানিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বাদু পানি মানে মিষ্টি পানি, আর একটা হচ্ছে লবণাক্ত পানি। এখন আমাদের মূল টপিক হচ্ছে স্বাদু পানি কি। স্বাদু পানি আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যেসব পানি পান করা যায় সেটাই হচ্ছে স্বাদু পানি। যেমন স্বাদু পানিগুলো হচ্ছে পুকুর, তারপর খাল, তারপর হচ্ছে যে বিল, নদী, তারপর আমরা যেটা টিউবওয়েল থেকে পাই ওটাই স্বাদু পানি। তাহলে আমরা এগুলো খেতে পারি, পান করতে পারি। তাহলে ওই স্বাদু পানির মধ্যে কোন কোন প্রাণী বাস করে এখন আমাদেরকে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি প্রাণীদের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ অনেক ধরনের মাছ। তারপর আরও আছে কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। আর উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, পদ্ম, কচুরিপানা, খুদিপানা, টুপাপানা ও বিভিন্ন ধরনের শৈবাল। প্রথম প্রশ্ন কি, জীবের আবাসস্থল বলতে কী বোঝায়? যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। তাহলে প্রথম লাইনে আমাদেরকে এটা বলবো, বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। জীবের আবাসস্থল বলতে সেই প্রাকৃতিক স্থান বা পরিবেশকে বোঝায় যেখানে কোনো জীব বাস করে, খাদ্য সংগ্রহ করে, বংশবিস্তার করে এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব উপাদান পায়। যেমন মাছের আবাসস্থল কোথায়? জল। বাঘের আবাসস্থল কোথায়? বন। পাখির আবাসস্থল হচ্ছে গাছ বা আকাশের অবস্থাতে।
গাছ চাইলে আমাদের জানালার উপরে যে ছাদটা দেওয়া থাকে ওইটার উপর আবাসস্থল তৈরি করতে পারে, এবং কারো ঘরে আবাসস্থল তৈরি করতে পারে, এরকম। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাদু পানির পরিবেশে কী ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে? পানি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা জিনিস। পানির অপর নাম হচ্ছে জীবন। পানিকে দুই ভাগে বিভক্ত করা যায়, যথা স্বাদু পানি এবং লবণাক্ত পানি। স্বাদু পানির জলজ পরিবেশ হচ্ছে নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। স্বাদু পানিতে বসবাস করে এমন প্রাণী হচ্ছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ আরও অনেক ধরনের মাছ। তার মধ্যে আছে কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক ইত্যাদি, চিংড়ি মাছ ইত্যাদি। উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, পদ্ম, কুচুরিপানা, কুদিপানা, টুপাপানা, বিভিন্ন ধরনের শৈবাল। তাহলে আমরা এখানে আলাদা করে স্বাদু পানিও লেখা আছে, আমাদের লবণ ইয়াতে কি স্বাদু পানিতে আবার মাছ মানে প্রাণী কী কী বাস করে লেখা আছে, আবার উদ্ভিদ কী কী বাস করে লেখা আছে। আশা করি প্রশ্নটা শিখে আসতে হবে। এখানে উত্তর লিখে দেওয়া হয়েছে সুন্দর করে, এটা উত্তর লিখে দেওয়া হয়েছে। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো মানে আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন। যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে, অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক, আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা 1, 2, 3, তারপর আপনি কি 6-এ নাকি 7-এ, এগুলা অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে। স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে। এখন আপনার স্কুলে পড়া কী দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কী করবেন, এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে। বেতন হবে মাস হিসাব করে, এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না। তারপর এখানে আছে আমাদের অধ্যায়ভিত্তিক টেস্ট, অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তারপর হচ্ছে মাসিক টেস্ট। মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা এক মাসে কী কী শেষ করলাম, যেগুলো শেষ করলাম তার উপর একটা টেস্ট হবে। তারপর হবে ফাইনাল পরীক্ষা, যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে, ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কী হবে, একটা ফাইনাল পরীক্ষা হবে, যেটাতে আমরা এখানে পাশ করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষায় পাশ করতে পারবো। গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে। অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে। দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে। তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে, অর্থাৎ আমরা যেই সাবজেক্টের পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারপর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ, অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম একটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে। ড্রয়িং শেখানো হবে। এখন যারা ড্রয়িং শিখতে চান, তারপরে বিভিন্ন হ্যান্ড স্টিচ শিখতে চান, এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। হাতের কাজ শেখানো হয়, শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন, যেমন নকশিকাঁথা, বেডশিট, এসব কিছু। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব।